আমার যদি আবার কিস্তি না দিতে পারি, আমি যদি আমার ইন্ডাস্ট্রি না চালাতে পারি, কিভাবে চালাবো? আপনি জানেন এই গার্মেন্টস সেক্টর যেখানে 42 লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করে এদেশের জিডিপিতে 26% যারা অবদান, মেড ইন বাংলাদেশ সমস্ত পৃথিবীতে আজকে উঠছে। আমি আসলাম সানি আজকে, আপনি জানেন, আপনি আমাকে গত সপ্তাহে চেয়েছিলেন, আমি 15 দিন বিদেশে ছিলাম, বাইরের দরকারে ঘুরে অর্ডার নিয়ে আসছি। আমি বলেছি দেখো, আমি 1 লাখ টাকা ট্রাক ভাড়া দিয়ে চিটাগাঙ্গে মাল পাঠাচ্ছি, আমার সমস্ত খরচ, আমার তো লাভ তো নাই। আমি মনে করছি 3টা মাস আমি 20% লস দিব, আমাকে কাজটা দাও, আমার শ্রমিকের বেতন দিতে পারবো, আমার ফ্যাক্টরিটা চালাতে পারবো। তাদের কাছে তারা কাজ দিতে চায় না, আমরা আমাদের কনফিডেন্সে আমরা কাজ নিয়ে আসি। আজকে যখন এই হতাশা, আমরা কতদিন এভাবে চালাবো? আমি বলতে চাই আমাদের মুরব্বী যারা অনেক অভিজ্ঞতা আছেন এখানে আছেন, আমি শুধু বলতে চাই এই দেশকে আপনারা কি দিবেন ভবিষ্যতে, ক্ষমতায় গিয়ে বা ক্ষমতা থেকে আমি জানি না, তবে এই দেশের মানুষ যারা অদম্য সাহসী মানুষ, যারা মুক্তিযুদ্ধ করে দেশটা দিয়েছে, এই সাহসী মানুষদেরকে নিজেদের থাকা খাওয়ার স্বাধীনতাটা দেন, তাদেরকে স্বাধীনভাবে চলতে দেন, এই দেশের তাদের ভবিষ্যৎকে দেশকে উজ্জ্বল করতে দেন। এটাই আমার রাজনীতিবিদদের কাছে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, কয়েক মাস আগে আসলাম সানি সাহেবের সাথে একটা প্রোগ্রাম করেছিলাম, আমার এখনো মনে আছে। আপনি অনেক আশাবাদী ছিলেন, আশার কথা বলেছিলেন। আজকে আপনার কণ্ঠে যে হতাশার সুর আমি শুনছি, এটা সারা বাংলাদেশেরই সুর। আজকে বাংলাদেশের যদি এই বর্তমান অবস্থার কথা বলতে হয়, তাহলে আমার কাছে মনে হয় একটা শব্দ, অর্গানাইজড প্যান্ডেমোনিয়াম, এক মহাযজ্ঞ সৃষ্টি করে ফেলেছে এই আমাদের সরকার, এই রাজনৈতিক দলগুলি। একদিকে দেখেন যে সারা বাংলাদেশ আজ অবরুদ্ধ। আমরা মৌলিক অধিকারের কথা বলি, মৌলিক অধিকার কি? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব, আমি বাজারে যাব, আমি স্কুলে যাব, কলেজে যাব, চাকরিতে যাব। সেই অধিকার সারা দেশের জনগণের সেই অধিকারকে শুধু খর্ব না, অনেক ক্ষেত্রে সেই অধিকার নেই। আজকে বাসে করে ব্যাংকে যাচ্ছে একটা তরুণী, তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়, এবং সেটা নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু অপরাধীদেরকে ধরা হয় না। এমন একটা অদ্ভুত সিচুয়েশন, যেটাকে বর্ণনা করা খুব সহজ নয়। একদিকে দেখা যাচ্ছে যে একটা নির্বাচন চলছে, নির্বাচন শুরু হয়ে গেছে, সেখানে 300 আসনের ভিতর 154টা আসনের একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচন এমন এক নির্বাচন, তাকে যদি বলা হয় যে তামাশা নির্বাচন, সেই তামাশা শব্দটাই তামাশায় পরিণত হয়ে যায়। এই যে 1962-তে ফিল্ড মার্শাল আইয়ুব খান, মিলিটারি শাসক, উনি একটা কাজ করেছিলেন, যারা বিএ পরীক্ষা দিয়েছিলেন সবাইকে অটো প্রমোশন দিয়ে দেওয়া হয়েছিল, অটো গ্রাজুয়েট। এই যে 154 জন এমপি অটো এমপি হয়ে গেলেন, অটো ইলেক্টেড এমপি হয়ে গেলেন, এটা ইম্প্যাক্ট কি? আমার মনে হয় যে ধরনের ইলেকশন হয়েছে, জিম্বাবুয়ে, আফ্রিকার বিভিন্ন কান্ট্রির ওই সব ডিক্টেটররা এসে শিখে যাবেন যে কিভাবে এই ধরনের ইলেকশন করতে হয়। এখন 5 তারিখে বাকি ইলেকশনগুলি হবে। এখন ধরুন এই যে 154 জন, তারা কোন সংসদের এমপি? তারা 10ম সংসদের এমপি। তারা কিন্তু কেউ কেউ আবার 9ম সংসদের এমপি আছেন। যদি আজকে সংসদ ডাকতে হয়, তাহলে কাদের নিয়ে ডাকবে? নবম, কারণ 10ম তো এখনো গেজেট নোটিফিকেশন হয়নি, শপথ নেই। গেজেট নোটিফিকেশন যখনই হয়ে যাবে, তখন যে জটিলতাটা সৃষ্টি হবে, বড় ধরনের একটা জটিলতার সৃষ্টি হবে। একই লোক, সে 9ম সংসদের, তখন ওই পোস্টটা খালি হয়ে যাচ্ছে, 9ম তো থাকবে না তখন। এক ধরনের বিরাট ধরনের একটা জটিলতা, এমন একটা সিচুয়েশনের সৃষ্টি হয়েছে, যেখানে সাধারণ লোক, আমরা যারা প্রান্তিক ব্যবসায়ী বা প্রান্তিক কৃষক বা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা কিছু বুঝতে পারতেছি না দেশ কোথায় যাচ্ছে, কিভাবে দেশের চলবে, এটা কিছু বোঝাই যাচ্ছে না এই মুহূর্তে। এটাই সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, যারা কি চাচ্ছেন। কিন্তু যেটা আসলাম সানি সাহেব বলেছেন, আমাদের সুলতান সাহেবও বলেছেন, যে প্রতি 5 বছর অন্তর এই দুর্যোগ আসে। কেন আসে? তার কিন্তু কারণ একটাই, দুইটা যে দল বলা হয়, দুইটা দল প্রকৃতপক্ষে দুইটা দল না, দুইটা পাওয়ার বেস। এই পাওয়ার বেস ক্ষমতার জন্য মারামারি করেন, হইচই করেন। এতে আমরা যারা সাধারণ জনগণ, আমরা আষ্টে পৃষ্ঠে নিষ্পেষিত হচ্ছে। এখন যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে একটা ন্যাশনাল ডায়ালগের
ইনিশিয়েট করা, যে ডায়ালগে শুধু রাজনৈতিক দল নাই, রাজনৈতিক দলগুলি ব্যাপকভাবে তারা ফেল করে গেছেন, তারা কোনো দিক নির্দেশনা কিংবা কোনো কর্মপন্থা